মর্নিং, নমস্কার সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে এরকম সাজানো গোছানো একটা বাড়ি দেখলে না মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। এমনিতেই অনেক পজিটিভিটি চলে আসে আর সারাদিনে কাজ করারও অনেক এনার্জি পাওয়া যায়। তাই রাত্রেবেলা যতই কষ্ট হোক না কেন আমি বাড়িটাকে একটুখানি গুছিয়ে ঘুমানোর চেষ্টা করি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 8টার সময়। মেয়ে আর ওর বাবা এখন অবধি ঘুমোচ্ছে। বেশিরভাগ দিনই কিন্তু মেয়েকে নিয়েই ঘুম থেকে উঠতে হয়, তবে যেদিনে এরকম একা উঠি সেদিনে না খুব ভালো লাগে, মনে হয় একটু শান্তশিষ্টভাবে দিনটা শুরু করতে পেরেছি। ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই কাজটা আমি সবার আগে করে থাকি। রুমের দরজা জানালাগুলো খুলে দিয়ে রুমের ভেতরে কিন্তু একটু হাওয়া বাতাস চলাচল করাই। আর এই সকালবেলাটা রুমের ভেতরে অনেক বেশি সূর্যের আলো আসে। সূর্যের আলো আসলে না রুমের ভেতরে পজিটিভিটিটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন একটা অন্ধকার রুমের ভেতরে থাকলে আপনার যেরকম ফিল হয় আর তার ঠিক উল্টোটা ফিল হয় যখন আপনি একটা ভালো আলোযুক্ত রুমের ভেতরে থাকবেন। আমি এটা ফিল করে দেখেছি, অন্ধকার রুমের ভেতরে থাকলে না অনেক বেশি ভারী ভারী লাগে, সেই জায়গাতে একটা আলোযুক্ত রুমের ভেতরে থাকলে কিন্তু অনেক বেশি লাইট ফিল হয়। যখন আমি ছোট ছিলাম, ওই ধরুন 11-12-এ পড়ি বা কলেজ টাইমে, সেই সময় কিন্তু অন্ধকার রুম আমার খুব বেশি প্রিয় ছিল। রুমের ভেতরে লাইট বন্ধ করে থাকতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাপি ছিল তার ঠিক উল্টোটা। রুমের ভেতরে লাইট বন্ধ করলে খুব রাগারাগি করতো, সব সময় আমাদেরকে বলতো আলোযুক্ত রুমের ভেতরে থাকতে। তখন তো এই কথাগুলো এতটা বেশি মান্যতা দিতাম না, তবে এখন মনে হয় কথাটা একদমই ঠিক। এই সূর্যের আলো বলুন বা অনেক বেশি লাইট থাকলে আপনার যতটা মনে পজিটিভিটি আসবে ততটা কিন্তু অন্ধকার রুমের ভেতরে থাকলে একদমই আসবে না। আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, মন খারাপ থাকবে, তখনই আপনার দেখবেন এই অন্ধকার রুম বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা অভিজ্ঞতা ছিল। আপনাদের কার কি অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে একটু আলমন্ড ছাড়িয়ে রেখে দিলাম। বাবা আর মেয়ে ঘুম থেকে উঠলে একদম খেয়ে নেবে। আমি যেহেতু এখন একা উঠেছি তাই নিজের জন্য একটু গরম জল করে দুটো আলমন্ড নিয়ে বসে পড়েছি। সকালবেলা কিন্তু কখনোই আমার এরকম হয় না যে শান্তি করে বসে একটু জল খাচ্ছি, তবে আজকে যেহেতু সময় আছে ভাবলাম কাজবাজগুলো একটু পরে শুরু করব, একটু শান্তি করে বসে জল খাই। এই টাইমটাও না আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটা সময়। মনে হয় 5-10 মিনিটও যদি নিজের জন্য পেতাম তাহলে খুব ভালো লাগতো। তবে আরেকটা দিকের আরেকটা মন, যেটা আমার মা সুলভ মন, সেটা কিন্তু বলে এই সময়টা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। একটা বাচ্চা যখন আপনার কোলে আসে, সে যখন ধীরে ধীরে করে বড় হয়, নিজের মুখে মা বলে ডাকে, সেই ডাকটা শোনার জন্য আমরা প্রত্যেকটা নারী অধীর আগ্রহে অপেক্ষা করি, তাই না? এই ডাকটার জন্য আমরা আমাদের জীবনের অনেক কিছু মূল্যবান সময় বলুন, অনেক কিছু জিনিস ত্যাগ করতে রাজি থাকি। আবার কিছু বছর পরে যখন এই ছোট্ট ছোট দুটো হাত পা অনেক বড় হয়ে যাবে, নিজের কাজগুলো নিজে করতে শিখে যাবে, মায়ের ওপর এতটা নির্ভরশীল থাকবে না, তখন কিন্তু আমাদের জন্য ওই সময়টা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যাবে। তখন আমাদের কাছে অনেক সময় থাকবে নিজেকে দেওয়ার জন্য। হয়তো বা বয়সটা থাকবে না, কিন্তু সময় অনেক থাকবে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর জানেন কি, এই শীতেও না আমার বাড়িতে পিঁপড়ের উপদ্রবটা একদমই কমছে না। গরমের সময় পিঁপড়ের উপদ্রব থাকে, তবে শীতের সময় কেন এত পিঁপড়ের উপদ্রব বুঝতে পারছি না। যাই একটুখানি খুলে রাখি না কেন, মিনিট 5-10 মধ্যে কোথাও না কোথা থেকে পিঁপড়ে চলে আসে। কাল সন্ধেবেলাতেই মেয়েকে দুধের সাথে বিস্কিট দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা বিস্কিট না ও খায়নি, আর আমিও কাজের চাপে ওটাকে কৌটোর মধ্যে ঢোকাতে ভুলে গিয়েছি। সকালবেলা উঠে দেখি বিস্কিটে একদম পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছে। তো ওগুলোকে কি করব, অগত্যা ওদেরকেই খেতে দিয়েছি, কিন্তু ওই জানালার বাইরে বের করে দিয়েছি। যদিও রাত্রেবেলা আমি কিচেন টিচেন একদম ক্লিন করে ঘুমোই, তাও ওই মেয়ে খাওয়ার সময় না এদিক ওদিক হয়তো কোনো একটা খাওয়ার টুকরো পড়ে রয়েছে, সকালবেলা উঠে দেখব কোনো না কোনো দিক থেকে পিঁপড়ে চলাচল শুরু করে দিয়েছে। তারপরে যদি খুঁজে খুঁজে দেখি, হয় এই কিচেনের তলায়, না হয় সোফার তলায়, ডাইনিং টেবিলের তলায় কোনো না কোনো খাওয়ার একটা টুকরো পড়ে রয়েছে। তো যাই হোক, এই পিঁপড়ের উপদ্রব থেকে কিভাবে মুক্তি পেতে পারি অবশ্যই আমাকে জানাবেন তো, যে এই লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে বলুন কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায়। তো আমি কিন্তু এখানটা এখন ঘরটাও মুছতে লেগেছি, আর আমি ভাবছি কি ঘরটা মুছে একদম ঝটপট করে স্নান করে পুজোটা সেরে নেব, ততক্ষণে মেয়ে উঠে পড়বে আর ওকে একটুখানি সময় দিতে পারবো। কিন্তু আমার সে উপায় আছে বলুন? এই ঘরটা মুছে আমি বাদবাকি ঘরটা মুছতে গিয়েছি, মেয়ে কিন্তু ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। তো এখানে কাজ কিন্তু আমার অনেকটা স্লো হয়ে গেল। ওকে আবার একটুখানি সময় দিলাম, ওকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করলাম, তারপরে ম্যাডামের মনটা ভালো করে এদিকে আমি বাকি ঘরটা মুছে নিচ্ছি। প্রিয়ন্তী পারমিতা আগের ভিডিওতে বলেছে, দিদি ভাই তুমি কেমন আছো, ঠাকুর ঘরের ভিডিও দেবে বলেছিলে কিন্তু এখনো তো দাওনি।
প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখন অবধি আমি ঠাকুর ঘরের ভিডিওটা দিয়ে উঠতে পারলাম না। আসলে কিছুদিন আগেই না ঠাকুর ঘর নিয়ে একটা লম্বা ভিডিও দিয়ে রেখেছিলাম, সেই কারণে একটুখানি ঢিলেমি করছিলাম। তবে একটা সেলফ অ্যাড করেছি, সেটা কীরকমভাবে সাজিয়েছি সেটা অবশ্যই আমি 3-4 দিনের মধ্যে তোমার সাথে শেয়ার করব। আশা করি তোমার ভালো লাগবে। আর গোবিন্দের কৃপাতে আমরা সবাই খুব ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে। বেডরুমটা যেহেতু অন্ধকারে ঝাড়ু দিয়েছিলাম, সেই কারণে এদিক ওদিক না একটুখানি ধুলোবালি রয়ে গিয়েছিল, সেইটা আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। আর দেখবেন যতই ভালো করে ঝাড়ু দেন না কেন, মোছার সময় না এরকম একটু একটু ধুলোবালি বেরোতেই থাকে। তো আমি মাঝে মধ্যে কী করি, একটা ছোট্ট মগ পাশে রাখি, তাতে একটুখানি জল রাখি, ওই জলের ভেতরে হাতটা ডুবিয়ে ডুবিয়ে ওই জায়গাটা একটুখানি হাত দিয়ে মুছে নিই। তবে প্রত্যেক দিন সত্যি কথা এতটা সময় থাকে না, সেই কারণে না প্রত্যেক দিন আমি চেষ্টা করি ঘরটা ভালো করে একটু ঝাড়ু দেওয়ার জন্য, যাতে মোছার সময় ওই ময়লাগুলো না পাই। তা না হলে মোছার সময় না অনেক বেশি সমস্যা হয়। আর এখন কিন্তু বাসি কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তাই ভাবছি একদম স্নানটা সেরে ফেলবো। মেয়েও সকাল সকাল উঠে একটুখানি আলমন্ড খেয়েছিল, তাই আর খিদে নেই, ওকে একদম স্নান করিয়ে একদম ব্রেকফাস্ট করাবো ভাবছি। আর সকালে না একটুখানি ভজন চালিয়েছিলাম, সেইটা শুনে আমার মেয়ের এত নাচ, এখন আর স্নানে যাবে না, এখন একটু নেচে আমাদেরকে দেখাচ্ছে। তাই ভাবলাম এই ছোট্ট মিষ্টি একটা মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এখন কিন্তু সোজা স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, আজকে একটু পোহা বানিয়েছি, গোপালকেও পোহা দেবো ভেবেছি সকালবেলার ভোগে। আর এখানটা আমাদের জন্য একটু বাদাম ভেজে নিলাম। এই বাদামগুলো না আমার বাড়ি থেকে এসেছিলো, মা অলরেডি ভেজেই পাঠিয়েছে এটাকে, তবে অনেক দিন ধরে রয়ে গিয়েছিল বলে আমি এটাকে একটুখানি তেলে ভেজে নিলাম। আর এই পোহার ওপরে না একটু বেদানাও দিয়ে দিচ্ছি, কারণ এই বেদানার সাথে পোহার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। আর এই বাদামগুলো না আমি ঠাকুরকে কিছুতেই দিতে পারছি না, কারণ মা বাদামগুলো অলরেডি ভেজে পাঠিয়েছিল, আর বাড়িতে তো আঁচ কড়াইতে ভেজেছে, সেই কারণে এই বাদামগুলো যতদিন রয়েছে পোহাতে আর বাদাম মিশিয়ে গোপালকে দিতে পারছি না। আর একটা আপেলও কেটে নিলাম, কারণ আমার মেয়ে যদি পোহা না খায় তাহলে আমি পুজো করতে করতে দুটো যদি আপেলও খাই একটুখানি পেট ভর্তি থাকবে, আমি একটু শান্তি করে পুজোটাও করতে পারবো। আমি প্রত্যেকদিন সকালবেলা চেষ্টা করি কি বাবা মেয়েকে একটুখানি খেতে দিয়ে তারপরে পুজোতে আসার জন্য। আর এখানটায় কিন্তু গোপালকে স্নান করিয়ে নিয়েছি, আর এই নতুন আসনটার উপরে বসিয়েছি। মেয়ে ভীষণ জেদ করছিল এটার উপর দাদাকে বসাতে হবে বলে। আর এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন, তার সাথে গোপালের জামাটা, এই দুটোই কিন্তু গোপালের কৃপাতে আমি আমার বার্থডের দিন ইসকন কলকাতা থেকে এনেছিলাম। আমার তো মুকুটটা খুব পছন্দ হয়েছে, জামাটা আবার আমার মেয়ে পছন্দ করেছে, সেই কারণে জামাটাও নিয়ে নিয়েছি। এই শীতের সময় তো আমার গোপালের জন্য নতুন সেরকম কিছুই কেনা হয়নি, ওই বেলুর থেকে দুটো জামা নিয়েছিলাম, আর তার সাথে ইসকন থেকে এটা নিলাম। আমরা যখনই কোথাও যাই না তখন মনে হয় গোপালের জন্য কিছু একটা জিনিস দেখতে পেলে আগে ওর জন্য নিয়ে নিই। তো এই মুকুটটা, তার সাথে আরও একটা মুকুট নিয়েছি, সেটা যখন পরাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো বলতে বলতে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটুখানি পাঠ করে নিচ্ছি। তোরি অ্যান্ড মমস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমিও আমার নতুন চ্যানেল ফাইনালি খুলেছি, তুমি কিছু টিপস দিও। দিদিভাই প্রথমেই তোমাকে আমি অনেক অভিনন্দন জানাতে চাই, তার সাথে অসংখ্য ধন্যবাদ। এই যে তুমি আমাকে এইটুকু যোগ্য মনে করেছো ইউটিউব নিয়ে তোমাকে কিছু টিপস দেবো, সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। যদিও আমি অনেক বড় কিছু করে ফেলিনি ইউটিউবে, আমিও এখনও আপনাদের মতো অনেক কিছু জিনিস শিখছি, তাও আমি যতটুকু জানি আমার এই সামান্য অভিজ্ঞতা দিয়ে তোমাকে যতটুকু পারি অবশ্যই সাহায্য করব। প্রথমেই বলবো, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু সবার আগে এখানে একটা ক্যাটাগরি চুজ করতে হয়। এই যেরকম আমরা একটা ভিডিও বানাচ্ছি, এটা হলো লাইফস্টাইল ব্লগের একটা ক্যাটাগরি। তারপরে যেটা লক্ষ্য রাখতে হয় আমাদের ভিডিওর কন্টেন্ট, যদিও আমি জানি আমাদের মতো লাইফস্টাইল ব্লগারদের কাছে খুব বেশি ভ্যারাইটির কন্টেন্ট থাকে না, যেহেতু আমাদের জীবন এই 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ, এর মধ্যে আমরা যেটা করছি যেভাবে করছি সেটাই আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। তো এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গাতেও কিন্তু একটুখানি লক্ষ্য নজর রাখতে হয়, কি দেখাতে চাইছেন প্রত্যেক দিন বা কি শেখাতে চাইছেন, তারপরে কি সময়ে ভিডিওটা দেবেন বা কতদিন ছাড়া ছাড়া ভিডিও দেবেন, ভিডিওর মধ্যে ভয়েসটা আপনি কিভাবে দেবেন সেটা যেন ক্লিয়ার হয়, ভালোভাবে সবাই শুনতে পায়, সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এত কিছু করার পরে ভিডিওটা আপলোড দেওয়ার সময় এটা লক্ষ্য রাখতে হবে ভিডিওতে যেন আমরা ঠিকঠাক ট্যাগ ইউজ করছি বা এসইওটা ঠিকভাবে করছি। যত এসইও স্ট্রং হবে আপনার ভিডিও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছবে, আর ওদের ভালো লাগলে কিন্তু আপনার ভিডিওতে আবার ফিরে ফিরে আসবে। তার উপরে আরও একটা জিনিসে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো থাম্বনেল। থাম্বনেলটা একটু ভালোভাবে বানাতে হবে যাতে ভিডিওটা থাম্বনেল দেখে এই ভিডিওর মধ্যে মানুষে আসে। যাই হোক, এই ছিল আজকের মতো কয়েকটা টিপস। তবে আরও একটা জিনিস বলবো, সেটা হলো
আপনারা যারাই ইউটিউবে আসেন না কেন এই চিন্তা ভাবনা নিয়ে কখনোই আসবেন না যে এখান থেকে এসেই প্রথমে আমরা খুব টাকা ইনকাম করব। এটা কিন্তু খুবই ভুল একটা ধারণা। ইউটিউব কিন্তু অনেক কঠিন একটা জায়গা, আমি এর আগেও বলেছি। যাদের ভাগ্য খুব ভালো থাকে তারা দেখা যায় খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করতে পারে, আবার অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করেও সব কিছু ঠিকঠাক করেও না এখান থেকে সফলতা অর্জন করতে পারে না অনেকে। তো সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র টাকা ইনকাম করার চিন্তা ভাবনা থাকলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ডিমোটিভেট হয়ে এখান থেকে ফিরে যেতে বাধ্য হবেন। আবার মনে জোর থাকলে, পরিশ্রম করার মানসিকতা থাকলে আপনাকে দাঁত কামড়ে এখানটায় পড়ে থাকতে হবে। ভগবান কিন্তু দিনের শেষে আপনার পরিশ্রমটা দেখে, আপনি কি কর্ম করছেন সেটা দেখে। তাই গীতাতেও এ কথা বলেছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই আমাদের হাতে যেটুকু রয়েছে সেটুকুই আমরা করি, বাদ বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিই। আপনার যদি ভাগ্যে থাকে তাহলে উনি আপনাকে ঠিক দেবেন, আর যদি নাও থাকে তাহলে আপনার পরিশ্রম দেখে না উনি আপনাকে ঠিক একটা না একটা রাস্তা দেখিয়ে দেবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আপনাদের সবার কাছে এইটুকু রিকোয়েস্ট, এই দিদি ভাইয়ের চ্যানেলে কিন্তু আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। আর আপনাদের কারোর ভালো লাগলে এই দিদি ভাইকে অবশ্যই সাপোর্ট করতে পারেন। তো এখানটায় কিন্তু কথা বলতে বলতে অনেক কটা কাজ সেরে নিয়েছি। আজকে আমি না লাউয়ের কোফতা বানাচ্ছি, সেই জন্য লাউটাকে দেখলেনই তো প্রথমে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, তারপরে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটা থেকে জল ঝরে যেতে ওর মধ্যে একটুখানি জোয়ান, হলুদ, লঙ্কা আর একটু বেসন দিয়ে এরকম বড়ার আকারে আমি এটাকে ভেজে নিয়েছি। আর পাশেই কিন্তু একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানাটা কাটানোর সময় না একটুখানি সর বেরিয়েছিল, সেটা মেয়েকে দিয়ে এসেছি। আমার মেয়ে আবার সর খেতে খুব ভালোবাসে, সে কারণে যখনই দুধ ফোটাই সেখান থেকে সর বেরোলে ওকে আগে দিয়ে আসি। আর ওই যে ছানা কাটার জলটা ছিল সেটা দিয়ে আমি এই রুটিটা মেখেছি, তার সাথে লাউয়ের যে জলটা বেরিয়েছিল না সেটাও আমি এই রুটির মধ্যে দিয়েছি। এই ছানার জল বলুন বা লাউয়ের জুস, এগুলোর মধ্যে না অনেক নিউট্রিশন থাকে। তো যদি সুযোগ থাকে এগুলো কখনো ফেলে না দিয়ে এরকম আটা মাখানোর কাজে বা যে কোনো ধরনের স্যুপ বানালে তার মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। আর এদিকে না আমি একটুখানি আলু ভেজে নিচ্ছি আর তার সাথে মশলাটাও কষিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসের দুদিকে দুটো শিফট করে দিলাম। রুটিটা একটু তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য রুটিটা আমি বাম দিকের গ্যাসে নিয়ে নিলাম, কারণ বাম দিকের গ্যাসে না আমার ফ্লেমটা ভালো রয়েছে, ডান দিকটা একদম কম ফ্লেমে হয়। আজকের এই রুটিগুলো না আমি প্যানের মধ্যে ফোলানোর অনেক চেষ্টা করলাম, কিছুতেই ফুলছে না, সেই জন্য আমি আবার গ্যাসের ওপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। যদিও এটা করা খুবই খারাপ, আমি আবার খুব একটা ভালো রুটি করতে পারি না, তো তাই ওই তাওয়াতে রুটি ফোলানো আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। আশা করছি ধীরে ধীরে শিখে যাব। আর আজকে না রুটিগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে আর একটু কম নরম হয়েছে, সেই কারণে ভাবলাম বাটার দিয়ে দিই। বাটার দিয়ে দিলে না অনেকক্ষণ অবধি রুটি খুব নরম থাকে। তো হাজব্যান্ড খাবে এটা মোটামুটি 7টা, 7:30 কিংবা 8টার দিকে, সেই কারণে ভালো করে বাটার মেখে দিয়েছি। আর এখানে একটা মেয়ের জন্য পনির পরোটা বানিয়ে নিচ্ছি, মানে ওই ছানা দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। ছানাটা কাটিয়েছি কি ওর বাবার জন্য বিকেলবেলা একটা টিফিন দেবো, তো সেখান থেকে অনেক কটা ছানা নিয়ে ওর জন্য একটা পরোটা বানিয়ে রেখে দিলাম। যেদিন করে ওর বাবাকে রাত্রেবেলা এরকম খাবার বানিয়ে দিই, সেদিনে মেয়ের জন্য না যে কোনো ধরনের একটা স্টাফিং পরোটা বানিয়ে রেখে দিই, ওকে বিকেলবেলা টিফিনে দিই আর কি। এখন ধরুন প্রায় 1:30 মতো বাজে, আমার মেয়ে যখন ঘুম থেকে উঠে খাবে তখন প্রায় 5টা মতো বাজবে। যেহেতু শীত পড়ে গিয়েছে তাই এরকমভাবে খাওয়ানো যেতেই পারে, মানে এটাকে ঠিক বাসি বলা যায় না। তবে আমি আমার মেয়েকে যদিও এরকম ধরনের খাবার খুব একটা বেশি দিই না, তবে মাঝে মধ্যে ইচ্ছে করে যে রাত্রেবেলা রান্নাঘরে না ঢুকি, তো সকালবেলায় রান্নাগুলো শেষ করে রাখার চেষ্টা করি। আর যেদিনে করে সন্ধেবেলা ওর বাবা বাড়িতে থাকে না, সেদিনে একদমই আমাকে ছাড়তে চায় না, তো ওকে একা একা নিয়ে রান্না করা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। সেই কারণে এরকম দুপুরবেলা আমি কিছু না কিছু করে রেখে দিই। তো মেয়ের জন্য একটা রুটি করে রেখে দিলাম আর একটা পরোটা করে রেখে দিলাম। আর এখন হাজব্যান্ডের জন্য না একটুখানি পনির স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এই যে চিজ ব্রেডটা দিয়ে আজকে বানাবো, এটা আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি, খুব কম প্রাইসে পেয়ে গিয়েছিলাম। মাঝখানে হঠাৎ করে এটার দাম একদম অর্ধেকেরও কম হয়ে গিয়েছিল, সেই কারণে কোনো রকম চিন্তা ভাবনা না করে নিয়েছি। যদিও আগে কখনো আমরা চিজ ব্রেড ট্রাই করিনি, প্রথমবার করলাম, খুবই ভালো খেতে। আর এই পনিরটার মধ্যে মানে ছানাটার মধ্যে আমি একটুখানি লবণ আর অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে। আর এরকমভাবে আমি একটা লেয়ার বানিয়েছি, প্রথমে চিজ ব্রেড দিয়েছি, তারপরে ছানা, তারপরে আরও একটা ব্রেডের মধ্যে একটুখানি সস দিয়ে এটাকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। বিলিসোনা আইডি থেকে এক বোন কমেন্ট করেছে, আজ প্রথমবার কমেন্ট করলাম, খুব ভালো লাগলো, পাশে আছি, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল সবাইকে। তো বোন, তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য। আর তোমার আগামী দিনগুলোর জন্য অনেক বেশি শুভকামনা রইল। খুব মন দিয়ে কাজ করো, আশা করি একদিন ঠিক সফলতা পাবে। আর যেই সমস্ত নতুন দিদিভাই আর বোনেরা ইউটিউবে আসেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই খুব মন দিয়ে ভালোবেসে কাজ করুন, একদিন না একদিন ঠিক সফলতা পাবেন। আর এই তো এখন কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, নিচটা ভালো করে আমি মুছে নিচ্ছি। আর হাজব্যান্ডের জন্য না একটু লাউয়ের কোফতাও বের করে রেখে দিয়েছি রাতে রুটির সাথে খাওয়ার জন্য।
পিয়ালি মুখার্জি দিদি ভাই আগের ভিডিওতে বলেছে বাচ্চারা মায়ের সাথে কাজ করলে ওদেরকে কাজ করতে দেওয়া ভালো, নইলে বড় হয়ে মানসিকতা তৈরি হয়ে যাবে সব কাজই মায়ের, তখন বললেও কোনো কাজ করতে চাইবে না। একদম ঠিক বলেছে দিদি ভাই। এই মানসিকতাটা না আমাদের ছোটবেলায় ছিল। ছোটবেলায় না মা কাকিমা কিংবা ঠাকুমা কোনোদিনই বাড়ির কোনো কাজে আমাদেরকে সাহায্য করতে দিত না, আর ওই অভ্যেসটার জন্য অনেক বড় বয়স অবধি মাকে কোনো কাজে সাহায্য করতাম না। তবে এখন সংসার করে বুঝেছি সংসারের কাজের মধ্যে কতটা দায়িত্ববোধ রয়েছে বা কতটা স্যাক্রিফাইস রয়েছে। এখন মনে হয় সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলোতে কেউ যদি 5 মিনিট এসেও ছোট্ট একটু সামান্য সাহায্য করে সেটাও কত বেশি ভালো লাগে। আমি বিহারে যখন থাকতাম না তখন বিহারে দেখেছি, আর এটা দেখে খুব অবাকও হয়েছিলাম সেই সময়। এই ধরুন 10 বছর 12 বছর কিংবা তারও ছোট ছোট বাচ্চা মেয়েরা মাকে বাড়ির কাজে সাহায্য করছে। রুটি বানানো থেকে 3-4 জনের বাড়িতে রান্না করা সবই পারতো, এমনকি সেলাই বোনাই সমস্ত কাজ ওরা জানতো। যখন ওদের মাদেরকে জিজ্ঞেস করতাম যে এত ছোট বাচ্চাকে কেন তুমি কাজ করাচ্ছ বা কাজ শিখিয়েছো, তখন ওদের কাছে একটাই কথা শুনতাম জানেন, যে বড় হওয়ার পরে যখন বিয়ে দেব তখন যেন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো রকম কথা শুনতে না হয়, বিয়ের পরেই যেন সংসারটাকে ভালোভাবে ধরতে শেখে মেয়েরা। তো যাই হোক, এটা শুনে আমার খুব ভালো লেগেছিল। ওদেরকে অবাক হয়ে দেখতাম, তখন ভাবতাম যদি ছোটোবেলা থেকে আমাদেরকেও এরকমভাবে আমার মা কাজ শেখাতো তাহলে হয়তো বড় হয়ে মাকে কাজে একটু একটু সাহায্য করতে পারতাম। যাই হোক, বাঙালির মায়েদের মন না একটু অন্যরকম হয় আমার মনে হয়। আমি তো আমার আশেপাশে কাউকে কখনো দেখিনি বাড়ির মেয়েরা বাড়িতে কোনো কাজ করছে, বিশেষ করে বাবার বাড়ির দিকে সবাই খুব আদর যত্নে মেয়েকে বড় করেছে, যে শ্বশুর বাড়ি গেলে মেয়েরা তো এমনিতেই কাজ করবে, বাবা মার কাছে যতদিন রয়েছে একটু আরামে থাকুক আর কি। তবে আমার মেয়ে একটু বেশি পাকা, সংসারে কাজকর্ম করতেও ভালোবাসে আমার সাথে, সেই কারণে ওকে একটু করতে দেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কাজ হয়ে গেল। অনেক দিন ধরেই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব ভাবছিলাম, তো আজকে ফাইনালি করে ফেলেছি। তার সাথে সাথে এই ভিজে কাপড়টা দিয়ে চারিদিকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এই জানালা আপনাদেরকে আগেও বলেছি প্রত্যেক দিনই নোংরা হয়, তবে প্রত্যেক দিন আর পরিষ্কার করতে পারি না, একদিন ছেড়ে ছেড়েই করি। তার সাথে এই ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর তার সাথে আগের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। প্রিয়াঙ্কাস ব্লগ, প্রীতি সমাদ্দার, আওয়ার কোজি নেস্ট, আফরুজা খাতুন। আফরুজা দিদি ভাই বলেছে এই যে ভিডিওতে তুমি আমার নাম নাও সেটা আমার খুব ভালো লাগে, রোজ তোমার ভিডিও আর কথা শোনার অপেক্ষায় থাকি। এই যে তুমি আমার অপেক্ষা করো ভিডিও দেখার জন্য, সেটা আমার খুবই ভালো লাগে। আর ভালোবেসেই তোমাদের নামগুলো আমি নিই। তোমরা আমাকে ভালোবাসা না দিলে আমি কি করেই বা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম বলো? তোমাদের ভালোবাসা পেয়েই না আমি এখানটায় কাজ করার সাহস পাই। তো সেই জন্য ভালোবেসে তোমাদের নামগুলো নিই। হয়তো প্রত্যেক দিন সবার নাম নেওয়া হয়ে ওঠে না বা সবার কমেন্ট পড়ে উঠতে পারি না, সেই কারণে সবার কাছে আমি অনেক দুঃখিত। তবে চেষ্টা করি প্রত্যেক দিন যত বেশি করে পারি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। তবে সবার কমেন্ট পড়তে গেলে না ভিডিওটাই ছোট পড়ে যাবে, তো ভাগ ভাগ করি পড়ার চেষ্টা করি। আর এই তো এখন কিন্তু এদিকে চলে এসেছি, বারান্দাতে যে কয়েকটা ডেকোরেটিভ আইটেম আছে সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। কাই দিদি ভাই আগের ভিডিওতে বলেছে তোমার মেয়ের মধ্যে যে সহযোগিতার ভাব রয়েছে তা পরবর্তীকালে ঘরের বাইরে ওকে মাননীয় করবে, মানুষের ভালোবাসা পাইয়ে দেবে। দিদি ভাই এরকমভাবেই কিন্তু আমার মেয়েকে অনেক ব্লেসিংস দেও, সে যেন বড় হয়ে অনেক ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আর ওর এই সহযোগিতার মনোভাব যেন একদমই না যায়, অনেক মানুষকে যেন ও সাহায্য করতে পারে জীবনে। তো যাই হোক, এখানটায় কিন্তু কয়েকটা শুকনো পাতা ছিঁড়ে নিচ্ছি, তার সাথে এই যে বড় বড় পাতাগুলো না এগুলো মুছে দিলাম, অনেক দিন ধরে মোছা হয়নি। এই পাম গাছটা বাড়ির বাইরে রাখা ছিল, তবে ওদিকে রোদ পাচ্ছে না দেখে এখন এদিকে নিয়ে চলে এসেছি, এটাও একটু ভালো করে মুছে দিলাম। পাতাগুলো মুছে দিলে না একটুখানি এয়ার সার্কুলেশন ভালো হয়, গাছগুলোর একটুখানি রিফ্রেশ ফিল হয় আর কি। আর এই তো এখন কিন্তু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে শুকিয়ে গিয়েছে, এগুলো একদম বাইরে রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে একদম মেয়েকে নিয়ে রেস্ট করতে যাব। রিঙ্কু দাস আইডি থেকে বোন কমেন্ট করেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি দিদি, তোমার জন্য অনেক ভালোবাসা রইল বোন। সোমা তরফদার আইডি থেকে দিদি ভাই বলেছে ছোট ছোট হাতে কত কাজ করলো, আমার মেয়েও না এমন করে। প্রত্যেকটা কন্যা সন্তান বুঝি ছোট থেকেই এরকম হয়, মায়েদের কষ্ট একটু বেশিই বোঝে। তবে ছেলেরাও আজকাল কোথাও পিছিয়ে নেই, ছেলেরাও কিন্তু সংসারের কাজ আজকাল অনেক শিখে গিয়েছে আগেকার তুলনায়। যাই হোক, বাদবাকি নামগুলো এরপরে নিয়ে নেই। সোমা গাঙ্গুলি, রিঙ্কু দাস, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, টুম্পা মার্জিত, রূপা বসাক, সূর্যশেখর সাহু, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, ঈশিতা সাহু, ঈশিতা চক্রবর্তী, সুস্মিতা, জি পলি, প্রিয়সী দাস। আমি জানি না এই নামটা আমি ঠিক পড়ছি কিনা, যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।